ক্যাশলেস ব্যাংকিং নিয়ে কথা বলছিলাম, সেটা আসলে আপনি জানেন উন্নত দেশে কিন্তু দেশগুলোতে ইতিমধ্যে ক্যাশলেস ব্যাংকিংয়ের যাত্রা অনেক আগে শুরু হয়েছে এবং মানুষ সেভাবেই আসলে বিভিন্ন জায়গায় পেও করছে। তাতে করে সরকারের যে সুবিধাটা হয়, সরকার আসলে বিভিন্ন ওই যে ভ্যাটের কথা, যেমন এখানে আবুল হাসান রুবেল বললেন, ভ্যাট ট্যাক্স এগুলো জায়গাগুলোতে সুবিধা হয়, মানুষ সব কিছু আসলে ইন্টারনেটের মাধ্যমে করতে পারে। ক্যাশলেস ব্যাংকিং যদি এখানে সরকার ইমপ্লিমেন্ট করে, তাহলে এই যে কথাটা আমরা বলছি যে ভ্যাট দিচ্ছে একজন মানুষ, যে কিনা গরিব ব্যক্তি একটি 20 টাকা 100 টাকা দামের প্রোডাক্ট কিনছে, সেও যে মূল্যটা পরিশোধ করছে, কিন্তু ব্যবসায়ী তারা এই টাকাটা সরকারকে দিচ্ছে না, সেই জায়গা থেকে সরকার বঞ্চিত হচ্ছে। এটা ইমপ্লিমেন্ট করা জরুরি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনি কি কোনো ধরনের সংকট দেখেন কিনা, মানে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে? আমি আগের অংশে কতগুলো পজিটিভ জায়গাও বলেছি, এখনো পজিটিভ জায়গা বলবো, তবে চ্যালেঞ্জ আছে প্রত্যেকটা জায়গায়। দুই বন্ধু গল্প করছে, তো এক বন্ধুর একটু মুখ নড়ছে, তো পাশের বন্ধু জিজ্ঞেস করছে যে তোমার মুখ নড়ছে কেন? বলছে মুড়ি খাই। বলছে মুড়ি কোথায় পেয়েছো? বলছে দোকানদার দিতে চেয়েছে। হ্যাঁ, দোকানদার দিতে চেয়েছে, তো সেটা প্র্যাকটিসটা করছি। আপনার এই যে প্রত্যেকটা জায়গাকে আপনি ফোকাসে রেখেছেন, প্রত্যেকের কথা আপনার বিবেচনায় আছে, কারো কথাই আপনি ভুলে যাননি, কিন্তু সবাইকে সন্তুষ্ট করার জন্য আপনার যে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, রিসোর্স থাকতে হবে, সেটি আপনার আছে কিনা? নেই। আমরা এতক্ষণ যেটা শুনলাম নেই। তো নেই কেন? আমার যে আপনি যে প্রশ্নটি করেছেন, আমি কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে বাংলাদেশের সব থেকে বড় ধনীকে, আমরা অনেকগুলো নাম বলে ফেলবো, কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি ট্যাক্স কে দেন? প্রয়াত কাউস মিয়া, গত বছর সম্ভবত মারা গেছেন, সাদাপাতি জর্দার মালিক। তার অর্থ হচ্ছে যে আমাদের এখানে বড়লোক যিনি, আমি যাকে বড়লোক হিসাবে জানি, কেন বড়লোক? তিনি, তার প্রচুর রিসোর্স আছে, ইনকাম রেগুলার, কিন্তু তিনি ট্যাক্সটা দিচ্ছেন না। ট্যাক্সটা দিচ্ছেন কে সব থেকে বেশি? কাউস মিয়া, যাকে আমরা অনেকেই চিনি না আমরা। তার মানে হলো আপনার সিস্টেমের মধ্যে একটা বড় ধরনের গলদ আছে। আপনি আপনার এক্সপেকটেশনের কথা বলছেন, প্রত্যাশার কথা বলছেন, কিন্তু এই প্রত্যাশাটাকে আপনাকে অ্যাচিভ করার জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্ট আপনার এখানে থাকতে হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা আপনার এখানে নেই। রুবেল বলেছেন যথার্থভাবে। একই সাথে আপনার ইকোনমির যে গামলাটা বলি, বাটিটা বলি, তার ভিতরে একটা ছিদ্র আছে, এবং আছে বলেই আপনি ব্যাংক খাতে এটাকে আবার মানে দাঁড় করানোর জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রাখছেন। তো এই 40,000 কোটি টাকা আপনি তাদেরকে দিবেন, এইটার জন্য কি আমি রেসপন্সিবল? নো। এই টাকাকে আমি নিয়েছি? না। প্রভাবশালী কিছু মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছে, রিফিল করার জন্য আমাকে যে 40,000 কোটি টাকা দিতে হচ্ছে। তার অর্থ হচ্ছে যে আপনার এখানে যে পাত্রটি, সেই পাত্রটির ছিদ্র আছে একটা, সেই ছিদ্র যদি আপনি বন্ধ করতে না পারেন, এই যে ক্যাশলেস এর কথা বলা হচ্ছে, অন্যান্য জায়গায় প্রত্যেকটা পজিটিভ কাজ আপনি করতে পারেন, কিন্তু আপনাকে যে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, সেই অ্যারেঞ্জমেন্টটা নেই। আমি সমালোচনার জায়গাগুলোতে আসবো। আচ্ছা, তাহলে আমরা অ্যারেঞ্জমেন্টের জায়গায় যদি আসি, ক্যাশলেস ব্যাংকিং এর আমি পরে যাচ্ছি, তার আগে আপনি ব্যাংকিং এর জায়গায় আপনি বলেন যে ছিদ্র যে হয়ে গেছে, সেটার দায় বর্তমান সরকারের না, কিন্তু বর্তমান সরকারকে এই ছিদ্রটা এখন বন্ধ করতে হবে। সেটা কি করে আসলে করলে ভালো হতো বলে আপনি মনে করেন? প্রথম জায়গাটা, আমি এর আগের অংশ, যেমন 65+ যারা, তাদেরকে ট্রেনে ফ্রি যাতায়াতের আশ্বাস দেওয়া হয়েছে বা প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি যে এটি আসলে প্র্যাকটিক্যাল না। কেন প্র্যাকটিক্যাল না? আমাদের রেল সেক্টরটা নানাভাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের একটা সাবসিডাইজড একটা সেক্টর, প্রচুর লোকসান যাচ্ছে প্রতি বছর। আপনি এটিকে একবারেই ফ্রি করে দেওয়াটা, যেমন আমি আসার সময় অনেকে ঠাট্টা করে বলছিলেন, আরে বয়স যদি 65 হতো তাহলে কোনোভাবে 2-3 হাজার টাকা ম্যানেজ করে কক্সবাজার চলে যেতাম, ফ্রি ট্রেন, আবার ফ্রি চলে আসতাম, 3,000 টাকা দিয়ে 1 রাত থেকে 2 রাত থেকে চলে আসতাম। মানে আপনি যেটা ভাবছেন শুধু ফ্রি ট্রেনের জন্যই তো কেউ কক্সবাজার যাবে না, কারণ পৌঁছেও সেখানে কিছু ব্যয়টা থাকে। একই সঙ্গে আপনি ধরেন যে উৎসব কেন্দ্রিক ঈদের সময় আমাদের প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে, এবং তার এই বয়সের উপরে একটা বড় অংশ, তো ওই সময়টায় আপনার সার্বিকভাবে আপনার এখানে একটা বড় রকমের সাবসিডি দিতে হবে। এটি এই মুহূর্তে আপনি এটিকে 50% করা যেত, অথবা একটা অংশ করা যেত। আপনি যে প্রশ্নটি করেছেন যে সরকার আসলে এই যে ব্যাংকের ক্ষেত্রে, অবশ্যই আমরা মনে করি যে
ব্যাংক খাতের যে বিপর্যয়, এই বিপর্যয় আসলে সরকারের তৈরি করা না, উত্তরাধিকার সূত্রে পাওয়া। এবং সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে ইসলামী ব্যাংক নিয়ে এখন যেটা হচ্ছে, আমি মনে করি যে পারফেক্ট সরকারের জায়গা থেকে। কিন্তু একই সাথে এটাও আমাদের সংস্কৃতি যেটা বলে যে আমাদের এখানে এস আলমরা আসলেই যে নিঃশেষ হয়ে যায় রেজিম চেঞ্জের সঙ্গে সঙ্গে তা না। রাজনৈতিক সুবিধা পেয়ে বা তাদের উত্তাপ পেয়ে নতুন নতুন এস আলম জন্ম হয়, তৈরি হয়। সেই সম্ভাবনাটা আমি কিন্তু উড়িয়ে দিচ্ছি না। আজকেও পত্রিকায় দেখলাম যে কোথায় যেন বিজিএফ এর চাল বিক্রি করতে গিয়ে বিএনপির এক নেতা গ্রেপ্তার হয়েছেন, অথবা তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি ফেরত দিতে বাধ্য হয়েছেন। অর্থাৎ আপনি যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতা কিন্তু এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারিনি। ফলে সরকারের যে সমস্ত জায়গায় সে সাবসিডিটা দিবে, এটা প্রপারলি মানুষের কাছে যাচ্ছে কিনা। ওই যে বললাম যে ক্যান্সার চিকিৎসার জন্য 1 লক্ষ টাকা, অনেক সময় আমরা দেখা যায় যে এটি একেবারে দলীয় লোকজন তাদের কাছে চলে যায়। আমাদের অতীতের অভিজ্ঞতা তো ভালো না, তবে যেহেতু আপনি একটা প্ল্যান করেছেন, আপনার অনেকগুলো পরিকল্পনা আছে, আমি ইতিবাচক দেখি ওই জায়গাটায় যে আপনি এই জায়গাগুলোর কথা আপনি ভাবছেন। আর একটা দেশের আপনার নিশ্চয়ই খেয়াল থাকার কথা, বছর 2 আগে আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তার দেশের বেকার যুবকদেরকে বলেছিলেন যে বেকারত্বের সমস্যা তাতে কি, তুমি চার দোকান দিয়ে বসো, পুরীর দোকান দিয়ে বসো, নিজে উদ্যোক্তা হও। আমার যে উদ্যোক্তাদেরকে আমরা সৃষ্টি করব, তৈরি করব, অবশ্যই তার একটা ডিগনিটি মেনটেন আমাকে করতে হবে। আর কেবলমাত্র এই উদ্যোক্তাই না, আমার এখানে শিল্পায়নটা দরকার। আপনার এখানে স্বল্প মধ্য মাঝারি শিল্পায়নের জন্য এবং আপনার ফরেন ইনভেস্টমেন্টের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, ট্যাক্স ক্ষেত্রে যে সুবিধা দিচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এটি ইতিবাচক ভাবে দেখি, তবে একটি ঝুঁকি আছে এবং সরকারের বিবেচনায় সেটি আছে। আপনি দেখেছেন যে বাইরে থেকে ইনভেস্টর নিয়ে আসলে তাকে এক ধরনের কনসালটেন্সি ফিও দেওয়া হবে। এই যে অফারটা করেছে, অর্থাৎ সরকারের কিন্তু নিজস্ব কতগুলো মেকানিজম আছে এই ইনভেস্টরদেরকে আকৃষ্ট করার জন্য। তারপরেও ইন্ডিভিজুয়ালি বলার উদ্দেশ্য হচ্ছে যে সরকার এখন পর্যন্ত কিন্তু আত্মবিশ্বাসী না যে তার যে মেকানিজম বা তার যে কানেকশনগুলো আছে, সেই কানেকশন এখানে ফ্রুটফুলি এখানে কাজ করবে। তবে ইতিবাচক আরেকটা দিক আছে, এটি যদি করতে পারে খুব বড় একটা চ্যালেঞ্জের। আর যদি কেউ বলে সরকার সব রিসোর্সেস কাজে লাগানোর চেষ্টা করছে, সেটাকে কিভাবে দেখেন? সরকার যদি, হ্যাঁ, এটিকে ইতিবাচক ভাবে দেখি, কিন্তু কতগুলো জায়গায় ইনিশিয়েটিভটা নিতে হবে আগে সরকারকে। ইনিশিয়েটিভটা নিতে হবে, সেটা কি যথেষ্ট নেওয়া হচ্ছে না? আপনি কিভাবে দেখেন? স্বল্প সময়ের মধ্যে তো কতগুলো দেখা যাচ্ছে, তার আন্তরিকতাটা দেখা যাচ্ছে। যেমন 7 দিনের মধ্যে সমস্ত পেপারস গুলোকে রেডি করে দেওয়ার যে প্রতিশ্রুতি। আমাদের এখানে বিনিয়োগকারীদের সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এটা। আজকে আমি সারাদিন ট্যাক্স অফিসে ছিলাম, বেশ কয়েকজন কর্মকর্তা, আমার ব্যক্তিগত একটা কাজে, এবং তারা দেখলাম যে তারা নিজেরা কথা বলছেন, পারস্পরিক আলোচনা করছেন, এর মাত্রাটা। আবার তারা তাদের চ্যালেঞ্জের জায়গাটা বললেন যে 20 কোটি মানুষের দেশ, আমাদের এই যে ট্যাক্স কালেক্ট করার জন্য আমাদের সদস্য সংখ্যা কত? মাত্র 1000 মানুষ। আমরা এটা কিভাবে আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করব? এবং এই যে 1000 মানুষ আমরা যে চেষ্টা করছি, আমাদের মধ্যেও চ্যালেঞ্জ আছে, কিন্তু যখন সমালোচনাটা হয় তখন বেশি সমালোচনাটা হয় আমাদের এটাকে দিলে। আমি ওই যে কাউস মিয়ার কথা বললাম, আমাদের এই সমাজের মধ্য থেকে কাউস মিয়ারা আরো বেরিয়ে আসুক, দেশকে এবং দেশের মানুষকে তারা তাদের যে প্রত্যেকটা মানুষের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, সেই জায়গা থেকে তারা দায়িত্বটা পালন করুক, এটা আমরা চাই।